প্রথমেই বলে নিচ্ছি, গল্পটা বুঝতে হলে পুরোপুরি দেখতে হবে। দীর্ঘ 6 বছর পর নিজের রুমে পা রাখলো জিয়ন। জাংকুক রুমে প্রবেশ করা মাত্র 6 বছর আগের কিছু পুরনো স্মৃতি মনে পড়লো। এই কক্ষে প্রিয় মানুষের প্রিয় স্মৃতি যেমন রয়েছে, তেমন কিছু তিক্ত স্মৃতিও রেখে গিয়েছে সে নিজের হাতে। হাতের কালো বাদামি ব্লেজারটা সোফায় সরে ফেলে অন্যমনস্ক হয়ে চকচক করতে থাকা হাতের বাদামি ব্র্যান্ডের ঘড়িটা খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে যাওয়ার জন্য উদ্যত হতেই থমকালো জাংকুক। বিস্ময়ে চোখ জোড়া বড় বড় হয়ে এলো। অল্প স্বল্প গোলাপি অধর জোড়া কিঞ্চিত পরিমাণ ফাঁক হয়ে এলো। বিছানা শুয়ে থাকা রমণী নিজেও বোধহয় বুঝতে পারেনি কক্ষের মালিক এত দ্রুত কক্ষে প্রবেশ করবে। কিছুটা চমকে গিয়ে শোয়া থেকে উঠে গায়ে ওড়না জড়ালো। 6 বছর পর নিজের ভালোবাসার মানুষটাকে নিজের সামনে এভাবে দেখতে হবে তে কল্পনাও করতে পারেনি। বুকের ভেতর লাল যন্ত্রণাটা ধুকপুক করিয়ে যাচ্ছে। কুড়িতে পর্দাপণ করা রমণী যেমন সুন্দরী দেখতে, তেমনি আবেদনময়ী। বড়ই বৈচিত্র্য ভিন্নতা রয়েছে অন্য কোনো রমণীর থেকে। কিছু সময় নীরব রইল দুজনেই। সামনে দাঁড়ানো তে কয়েকবার মাথা তুলে সামনের পুরুষটাকে পর্যবেক্ষণ করলো। আগের চেয়ে অনেকটা বেশি সুন্দর হয়েছে। তাড়াহুড়ো ঠিক মতো ওনাটা গায়ে জড়ায় নিতে তে বুকের ভেতর লাল যন্ত্রণাটায় ব্যথা অনুভব করে। মানুষটা সেদিন পুরোটা কথা না শুনে সামান্য একটা কারণে নিজেকে এতদিন পরিবার থেকে দূরে রেখে এভাবে কষ্ট দিয়েছে। 1 ঘন্টা হয়েছে বাংলাদেশে এলাম, আর এক্ষুনি আমাকে সিডিউস করার জন্য উঠে পড়ে লেগেছিস? ইন্টারেস্টিং। আসামে কেমন কথা শুনে কান গরম হয়ে গেল তের। তবে মানুষটার কথায় লজ্জার চেয়ে বেশি রাগের আভাস পেল তের। জাংকুক এগিয়ে এলো। তে ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল জাংকুকের দিকে। তবে পরক্ষণেই লজ্জায় মাথা নিচু করে নিল। কই, আগে তো এত লজ্জা লাগেনি মানুষটার সামনে, তবে আজ কেন লাগছে? নাকি অনুভূতিরা গাঢ় হয়েছে, বুঝতে শিখেছে ভালোবাসা, সেই জন্য কি এমন হচ্ছে? তের ভাবনার মাঝে গালে শীতল স্পর্শ পেল। চোখ তুলে তাকাতেই দেখা মিলে জাংকুকর ডান গালে বা হাতে তর্জনী আঙুল উঁচিয়ে কপাল থেকে গাল বেয়ে গলা এসে থেমেছে ঠিক বক্ষের কাছে। পৌঁছানোর আগে তে সেই আঙুলটা খপ করে ধরে ফেলল। টলমল চোখে তাকিয়ে এক পলক পরপরই এক দৌড়ে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। জাংকুক অদ্ভুতভাবে হাসলো। কপালে তর্জনী আঙুল দিয়ে স্ল্যাট করতে করতে বিড়বিড় করে বলে উঠল, তেজ এখন আগের মতোই রয়েছে, কোনো ব্যাপার না। জিয়ন জাংকুক তোর তেজে এনজয় করে। কথাটা বলতে বলতে ধপ করে বিছানায় শুয়ে পড়লো। ঠিক তে যেখানটা শুয়েছিল ঠিক সেই জায়গাটায়। এখন প্রায় সন্ধ্যা, আগে ফ্রেশ হওয়া প্রয়োজন, তারপর না হয় একটু রেস্ট করে নিচে যাবে। শোয়া থেকে ঝটপট উঠে বসে গায়ের শার্ট খুলে ওয়াশরুমে চলে গেল। তার রুমটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। পরিপাটি। বাড়ির একমাত্র ছেলে বাড়ি ফিরেছে 6 বছর পর। বাড়ির প্রতিটা সদস্য বেশ খুশি। সবাই জাংকুকের জন্য বেশ খাবার দাবারের আয়োজন করেছে। তে বাবার পাশে কাঁধ জড়িয়ে বসেছিল। মাকে গম্ভীর মুখে এভাবে এগিয়ে আসতে দেখে চটপট উঠে দাঁড়ালো। তার মা গম্ভীর মুখে স্বামীর দিকে একবার তাকালো। সে এখন আপাতত কথায় ব্যস্ত আছে। তের মা সেদিক হতে চোখ ফিরিয়ে মেয়ের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, এখন খাবার খেয়ে রুমে যাবে, খবরদার কোনো গন্ডগোল করবে না। তের এমনিতেই মন খারাপ ছিল। মায়ের কথায় চোখ টলমল করে উঠল। আজ 6 বছরেও ওর মা ওর সাথে ভালো করে কথা বলে না। মা পুরোটা না শুনে ভুল বুঝলো জাংকুক ভাইয়ের মতো। আমার এখন ক্ষুধা নেই, আমি এখন রুমে যাচ্ছি, পরে এসে খেয়ে নিব। কথাটা বলে একটু দেরি না করে চলে গেল তে। রাতে খাবার টেবিলে তেকে দেখতে না পেয়ে সবাই কম বেশি কৌতূহল জাগলো মনে। তবে তের মা বিষয়টা বেশ বিচক্ষণতার সাথে সামনে নিয়েছে। কিন্তু তের বাবা ঠিক বুঝলো, হয়তো তের মা তেকে কিছু বলেছে। নিজে খাবার শেষ করে মেয়ের রুমে গেল। গিয়ে দেখলো তে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এসির পাওয়ার বাড়িয়ে মেয়ের কপালে উষ্ঠ ছুঁয়ে দিয়ে মুচকি হেসে রুম ছেড়ে বেরিয়ে গেল। রাত 1টা নাগাদ তের হঠাৎ ঘুম ভেঙে গেল। গরমে শরীরে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। ওর স্পষ্ট মনে ছিল তার এসির পাওয়ার ফুল ছিল, তাহলে এটা কমলো কি করে? তবে কি রুমে কেউ এসেছিল? কিন্তু রুমে আসার মতো শুধু বাবা মা, তাদের মধ্যে কেউ তো এমন করবে না। গায়ের কম্বল সরিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এলো।
পেটে কিছু না পড়লে আর রাতে ঘুম হবে না। কথাখানি মুখে আওড়াতে আওড়াতে কক্ষ ছেড়ে বেরিয়ে এলো। পুরো বাড়ি অন্ধকার, শুধু রান্নাঘরে আলো জ্বলছে। তে কিছুটা থমকে গেল। শরীর ভার ভার লাগছে। এত বছরে রাতে একা বেরোলো, কখনো এমন লাগেনি। মনে হচ্ছে এই বুঝি পেছনে কেউ দাঁড়িয়ে। ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। পেটের ক্ষুধা নিয়ে ঘুম আসে না, বিদায় খেতে এসছে। নয়তো কখনো এমন ভীতু মন নিয়ে নিচে আসতো না। লিভিং রুম পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ তের মনে হলো সোফায় কেউ বসে আছে। অল্প স্বল্প আলোর জন্য এতক্ষণ কিছু বুঝতে না পারলে সোফায় কে বসে আছে ভাবতেই মস্তিষ্ক আওড়ালো চোর। ব্যাস চোখ বন্ধ করে চিৎকার করার আগেই সোফায় বসে থাকা মানুষটা তড়িৎ গতিতে হাতের ইলেকট্রিক ডিভাইসটা সেন্টার টেবিলে রেখে গিয়ে এসে ওর মুখটা চেপে ধরলো। এই বুঝি তের যান ফ্রুত হয়ে এলো। কিন্তু হঠাৎ মানুষটার স্লো ভয়েস দাঁতে দাঁত পিষে বলে উঠল, এই চুপ, চোর না, আমি জাংকুক। শরীরে কম্পন অনুভব করতেই তে জাংকুকের হাত নিজের মুখের উপর থেকে সরানোর চেষ্টা করলো, তবে লাভের কিছুই হলো না। এদিকে মনে হচ্ছে দম আটকে আসছে, শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। জাংকুক নিচ থেকে সরে এলো। তে জাংকুকের দিকে কটমট দৃষ্টিতে তাকালো। জাংকুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন তুলে রান্নাঘরের দিকে চলে গেল। তে জানে এখন রান্নাঘরে গেলে আবার কিছু একটা করবে জাংকুক, তাই ডাইনিং টেবিল থেকে জগ থেকে গ্লাসে পানি নিয়ে সেটা খেয়ে নিল। পেটের ক্ষুধাও পালিয়েছে। তড়িঘড়ি করে গ্লাসটা রেখে চলে আসার জন্য ঘুরে দাঁড়াতেই পেছন থেকে পুরুষালী গম্ভীর ভরাট কণ্ঠে জাংকুকের ডাক শুনে পা জোড়া আপনা আপনি দাঁড়িয়ে গেল তের। তে অনেক বছর পর মানুষটার মুখে এই নামটা শুনে অনুভূতিরা যেন ডানা ঝাপটালো। সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। খাবার না খেয়ে কি প্রমাণ করতে চাচ্ছিস? আমরা তোকে খাবার খেতে দেই না। ফার্স্ট অফ অল আমি কিছু প্রমাণ করতে চাই না, বিশ্বাস থাকাটা জরুরি। সেকেন্ড, আমি খাবার খাবো কি না সেটা আপনাকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আমি মনে করছি না। জাংকুক বেশ অবাক হলো। তেজ আগের মতোই রয়েছে। জাংকুক খুব স্বাভাবিকভাবে এগিয়ে এসে তের হাত এক হাত দিয়ে চেপে ধরে অন্য হাতে খাবার প্লেট নিয়ে এগিয়ে গেল। কিছুটা সরে ফেলে দিল সোফায়। তে ব্যথা পায়নি, তবে ইচ্ছে করে নাক মুখ কুচকে নিল। জাংকুক সেদিকে পাত্তা দিল না। খাবার প্লেট তের কোলে রেখে নিজেও পাশে বসলো। তে ওঠার চেষ্টা করতেই জাংকুক ওর কোমর পেঁচিয়ে ধরে বসিয়ে দিল। আবার ফোনের লাইট জ্বালিয়ে সেটা আবার সেন্টার টেবিলে রাখলো। পরপরই বলল, কানাডা থাকা অবস্থায় চুমু খাওয়া নিয়ে টেনশন থাকতো না, যখন তখন খাওয়া যেত, কিন্তু আজ একটা চুমু কপালে জুটেনি। তুই খাবার না খেলে আমি কিন্তু একটা চুমু। জাংকুকের কথায় তের খারাপ লাগলেও এসব শুনে কান গরম হয়ে আসছে। স্টপ, আমি খাচ্ছি। জাংকুক সাথে সাথে চুপ হয়ে গেল। আবছা অন্ধকারে ঠোঁট টিপে হাসলো। জোরে হাসতে মন চাইল, তবে এখন হাসলে বিপদ, তাই হাসি কন্ট্রোল করে গালে হাত ঠেকিয়ে তের মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটার সেদিকে বিন্দু পরিমাণও খেয়াল নেই, খেয়েই যাচ্ছে লাগাতার। পকেটে হাত গুজে বলে উঠল, ফোনে 1% চার্জ, লাইট অফ করতে হবে না, নিজে নিজে অফ হয়ে যাবে। শুধু সকালে আমি ঘুম থেকে ওঠার পর আমার ফোন নিজের পাশে যেন পাই, নয়তো সেটার জন্য কি? তে ভুরু কুচকে জানতে চাইল। সেটা না হয় সময় হলে দেখে নিস। সকালে 6:30 বাজে তের ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে পড়তে বসায় উদ্যত হতেই বিছানায় ফোনের দিকে দৃষ্টি পড়তেই কাল রাতের কথা মনে পড়ে গেল। মানুষটা পরিবর্তন হয়েছে। কি সব বলছিল কাল তের, সেসব মনে পড়ে মনটা খারাপ হলো। কার জন্য সে এতদিন মাস বছর অপেক্ষা করে বসে আছে, যে কিনা এসব করছে। ছি, আবার সেটা তাকে কত অবলীলায় জানালো। তের পরক্ষণই মনে পড়লো যে মানুষটা সামান্য ভুল বোঝাবুঝিতে তাকে অবিশ্বাস করতে পারে, সেই মানুষটার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। তে টি শার্টের উপর গায়ে ওড়না জড়ালো। ঝটপট ফোনটা হাতে তুলে জাংকুকের রুমের দিকে ছুটলো। এত সকালে রুম থেকে কেউ বের হয় না, শুধু কাজের লোক বাড়ি পরিষ্কার আর নাস্তা তৈরির কাজে ব্যস্ত থাকে। জাংকুক ভাই নিশ্চয়ই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে না, ফোন দিয়ে দ্রুত চলে আসবে, এমনটাই মন স্থির করলো। কিন্তু হায়, তের কপাল কি এত ভালো! উফু, দরজা ফাঁক করে পা টিপে টিপে রুমে প্রবেশ করা মাত্র প্রথমে নজর এলো বলিষ্ঠ সুদর্শন পুরুষটা ব্যালকনি থেকে রুমে এসেছে। হঠাৎ চোখ তুলে সামনে তাকিয়ে তেকে দেখেও না দেখার মতো হাতের ডাম্বেলগুলো রুমে এক পাশে ফেলে সোফা থেকে টাওয়াল নিয়ে শরীরের ঘাম মুছতে থাকলো আর বলে উঠল, রাতে বলেছিলাম কিছু তো, ফোন চেয়েছিলাম আমি, আপনি
নিজে দিয়ে এসেছেন। জাঙ্কুক বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে এক পা দু পা করে তেয়ের দিকে এগিয়ে গেল। একদম শরীর ঘেঁষে দাঁড়ালো। তে শরীর শিরশির করে উঠল। শক্ত করে ওনার কোলা মুঠোয় পুরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মুখ কঠিন। কিন্তু তোর উপকার করেছি। এত রাতে লিভিং রুমে লাইট অন করলে পুরো বাড়ির মানুষ জেগে যেত, তখন কেমন হতো? তে ভাবলো আসলেই তো। তের ভাবনার মাঝেই জাঙ্কুক ওর গালে আঙুল টাচ করলো। তে এবার সিটকে দূরে সরে এলো। চোখ কটমট করে তাকিয়ে প্রশ্ন করলো, বলুন কি করতে হবে? রাইট, বেশি কিছু না, প্রতিদিন একটা করে চুমু। কোনোদিন না, অন্য কিছু বলুন। আচ্ছা যা, সকালে একটা কফি। ডান। তে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, দ্রুত পা চালিয়ে স্থান ত্যাগ করলো। জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা এসে আওড়ালো, তোর তেজ আমাকে বারবার ঘায়েল করে। আই লাইক ইট। অনেক কিছু সহ্য করতে হবে তোকে সুইটহার্ট। রাত 8টা বাজে। পুরো বাড়ি 4বার চক্কর কাটার পরও কাঙ্ক্ষিত মানুষটার দেখা না পেয়ে জাঙ্কুকের এবার মেজাজ তুঙ্গে উঠে গেল। সারাদিন আজ অফিসে ছিল, বাড়ি ফিরেছে বিকাল 3টায়। এখন বাজে রাত 8টা, কিন্তু মানুষটার দেখা মেলেনি একবারও। তাই তো কিছুটা অস্থির হয়ে পুরো বাড়ি খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও নেই মেয়েটা। বাড়ির কেউ কিছু বলবে না, সেটা জাঙ্কুক ভালোই জানে। এখন একমাত্র এই খবরটা তের ভাই দিতে পারবে ওর বোন কোথায় আছে। আপু তো প্রায় নানু বাড়িতে থাকে, সেটা নিয়ে অবশ্যই এই বাড়ির কারোই কোনো মাথা ব্যথা নেই। এক্সামটা শেষ হয়েছে আজ, হয়তো দুপুরে নানু বাড়ি চলে গিয়েছে। বুকের ভেতর হাহাকার করে উঠল। কি থেকে কি হলো কিছুই মাথায় এলো না। এমন অবহেলা তো পাওয়ার কথা নয় অন্তরে থাকা রমণীর, তাহলে কেন এমন হলো? কিছু না বলে জাঙ্কুক বেরিয়ে এলো রুম থেকে। সেদিন কেন পুরো কথা সে শুনল না, আর যতক্ষণে পুরোটা জানতে পেরেছে ততদিনে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। কিন্তু এখন জাঙ্কুক সব কিছু ঠিক করে নিবে। জাঙ্কুক নিজের রুমে গিয়ে ফোন আর ওয়ালেট নিয়ে বেরিয়ে পড়লো। শহর থেকে অনেকটা দূরে এই বাড়ি, বলা চলে গ্রাম। ইটের রাস্তা, আশেপাশে টিনের ঘর, দুই একটা চায়ের দোকান, আশেপাশে শুনশান নীরবতা, চারদিকে ধান ক্ষেত, ঝিঝি পোকার ডাক। রাত 10টা মানে গ্রামে অনেক রাত। বাড়ির ভিতর মানুষ সজাগ আছে কিনা বোঝা মুশকিল। জাঙ্কুক ধীরে পায়ে এগিয়ে গেল। বারান্দার গেট ভেতর থেকে তালা লাগানো। জাঙ্কুক গেটের তালা নাড়িয়ে বেশ কয়েকবার শব্দ করলো। ভেতর থেকে চিকন ভীতু মিলি কণ্ঠেশ্বরে কেউ জিজ্ঞাসা করলো, কে? জাঙ্কুক তৎক্ষণাৎ ভুরু কুঁচকালো। আর একটা মেয়ে জিজ্ঞাসা করছে, কে? নানা যান, নানি যান, মামুনি কোথায়? তবে চিন্তা সব সাইডে রেখে গম্ভীর কণ্ঠে জানালো, নেন্সি আমি। কথাটা বলার মিনিটের মাথায় দরজা ভেতর থেকে খুলে দিল 15-16 বছরের একটি মেয়ে। জাঙ্কুককে গেটে দাঁড়িয়ে থাকতে দেখে অস্থির হয়ে পিছনে ফিরে বলে উঠল, আপু চাবি নিয়ে এসো, ভাই এসেছে। কথাটা শেষ করার পরপরই তে বেরিয়ে এলো। মুখ দেখে মনে হচ্ছে বিস্ময়ের চরম পর্যায়ে। গায়ে ঢিলে ঢালা একটা গেঞ্জি, হাতে চাবি নিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তে ভেবেছিল হয়তো তার ভাই এসেছে। এতক্ষণ ও রান্নাঘরে ছিল, তাই কিছু শুনতে পায়নি। কিন্তু তে কোনো কালেই ভাবেনি জাঙ্কুক ভাই এসেছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, পা ব্যথা হয়ে গেল আমার। তে জাঙ্কুকের কথায় সম্মতি ফিরে এলো। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে পেন্সির হাত টেনে বাড়ির ভেতর নিয়ে যেতে যেতে বলল, নানা যান কতবার বারণ করেছিল গেটের তালা না খুলতে, তুই চল। কিন্তু আপু ভাইয়া এত রাতে কোথায়? চুপ বেদব, তোর ভাইকে কেউ বলেছে এত রাতে এখানে আসার জন্য? এখন যদি কেউ জানতে পারে? তুমি এসব কি বলছো আপু? ভাইয়া তোমার বর। কথাটা বলে চাবি নিয়ে এলো নেন্সি। গেট খুলে জাঙ্কুককে ভিতরে আসতে দিল। সাথে জানালো আজ বিকেলে সবাই ওর নানা বাড়ি গিয়েছে, কারণ ওর নানা অসুস্থ। জাঙ্কুক এতক্ষণে বুঝতে পারলো গেট তালা দিয়ে রাখার কারণ। তে তখনও ঠায় দাঁড়িয়ে রইল। 6 বছর আগে সেই রাতের কথা মনে পড়ল। কি পাগলামি করে না এই মানুষটা তাকে ইসলামী রীতিমতো বিয়ে করেছিল, অথচ সেদিন আবার সামান্য একটা ভুল বোঝাবুঝি। পুরোটা কথা না শুনে চলে গেল। নেন্সি এবার 10ম শ্রেণীতে উঠেছে, বেশ চঞ্চল প্রকৃতির মেয়ে। জাঙ্কুক ভেতরে আসার পর গেট তালা মেরে আবার ভেতরে চলে গেল। তে তখনও নিজের ভাবনায় ডুবে রইল। জাঙ্কুক এগিয়ে এলো, ঠিক তের বরাবর দাঁড়ালো। তে চোখ তুলে টলমল চোখে তাকালো সামনে দাঁড়ানো পুরুষটার দিকে। জাঙ্কুকের বুকের ভেতর অসহ্য যন্ত্রণা অনুভব করলো। 2 হাত এগিয়ে ঠাস করে চেপে ধরলো নিজের বুকের সাথে পাতিল গড়ানোর দেহখানা। তে কেঁপে উঠল। ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই জাঙ্কুক বলে উঠল,
ভেতরে চল, একবার ভুল করেছি তার মানে এই না প্রতিবার সেটাই করব। তালাক দিয়ে দিন, আমাদের তো রেজিস্ট্রি করে বিয়ে হয়নি, এমন সম্পর্ক চাই না আমি। তে রুমে আসতে চাইনি, জাঙ্কুক জোর করে রুমে নিয়ে এসছে, জড়িয়ে ধরে কতবার যে সরি বলল, কিন্তু তে সেসব তোয়াক্কা করে না। মেয়েটা কাঁদে না, জাঙ্কুক চায় একটু কাঁদুক, নিজেকে হালকা করুক, কিন্তু তে সে গম্ভীর আর পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পরই গম্ভীর কণ্ঠে উপরোক্ত কথাগুলো বলল। জাঙ্কুক তৎক্ষণাৎ রেগে গেল, বুক থেকে তুলে দু হাতে বাহু খাবলে ধরে হিস হিস করে ডেকে উঠে বলল, তে মেরে ফেলবো। এই কথা আরেকবার শুনলে তে কিছুটা ভয় পেয়ে গেল, তবে মুখ কঠিন করে রাখলো, বুকের ভেতর দূর দূর করছে। জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, এসেছেন, রাতটা থাকেন, খাবার খান, নেঞ্চি রয়েছে, কোনো বাড়াবাড়ি করবেন না, কাল সকালে বাড়ি চলে যাবেন। জাঙ্কুক মুখ শক্ত করে নিল। মেয়েটা কি একটু বেশি করছে না? সে তো মানছে ভুল করেছে, ক্ষমাও চাইছে, তাহলে এতটা কেন বাড়াবাড়ি করছে? পরক্ষণেই ভাবে বাড়াবাড়ি করাটা কি স্বাভাবিক নয়? আর সে ভুল করেছে, আর শাস্তি তো অবশ্যই পাওয়া উচিত, কিন্তু দূরে থেকে নয়, এবার কাছে থাকবে, আর শাস্তির স্বরূপ অন্তরের রমণীকে নিজের করে নিবে। তে অনেক আগে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। জাঙ্কুক কথাগুলো ভাবতে ভাবতে দরজার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তখনই নেঞ্চি এলো, দরজায় দাঁড়িয়ে মিষ্টি এসে ডেকে উঠল, ভাইয়া খেতে আসুন, আপু আজকে বিরিয়ানি রান্না করেছে। অবশ্যই, বউ রান্না করেছে, তাহলে তো খেতেই হবে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। নেঞ্চি মিষ্টি হাসলো আবার, তারপর চলে গেল। তে তখন প্লেটে খাবার নিয়ে টেবিলে রাখছে, নেঞ্চি পানি গ্লাসে নিচ্ছে। জাঙ্কুক গিয়ে একটা চেয়ার টেনে বসলো, দু হাত একসাথে করে তেকে উদ্দেশ্য করে বলল, উফ কি দারুণ স্মেল, আপু রান্না অনেক ভালো। পাশ থেকে নেঞ্চি বলে উঠল, খাবার সব শেষ করে গুছিয়ে রাখবি, না না ভাইয়ের রুমে নয়তো গেস্ট রুমে থাকতে বলিস, আমায় বিরক্ত করবি না। জাঙ্কুক বুঝতে পেরেছে লাস্টের কথাটা ওকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তবে জাঙ্কুক এক মনে খাবার খেয়ে যাচ্ছে। ভাব এমন মনে হচ্ছে এখন এই মুহূর্তে খাবার ব্যতীত অন্য কিছু নেই। তে দাঁত কিরমির করতে করতে ধূপধাপ পা ফেলে খাবার ঘর থেকে বেরিয়ে গেল। নেঞ্চি কয়েকবার ডাকলো খাবার খাওয়ার জন্য বলল, কিন্তু তে কোনো জবাব দিল না। তুমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি খাইয়ে দিব ওকে, চিন্তা করো না, আর কষ্ট পেতে দিব না তোমার আপুকে। জাঙ্কুক খাবার প্লেট পানির গ্লাস নিয়ে চলে এলো। দরজায় বেশ কয়েকবার শব্দ করার পর তে বলে উঠল, বারণ করেছিলাম ডিস্টার্ব না করতে, কেন এসছেন আবার? জাঙ্কুক কোনো কথা বলল না, তেকে ঠেলে ভেতরে প্রবেশ করে, পাশের টেবিলে খাবার আর পানি রেখে দরজা বন্ধ করে দিয়ে পেছন ফিরতেই নজরে আসে তে বিছানা থেকে ওড়না নিয়ে তড়িঘড়ি করে গায়ে জড়াচ্ছে। জাঙ্কুক হাসলো, এগিয়ে গিয়ে ওকে কোলে তুলে নিল। প্রথমে ভয় পেয়ে গলা জড়িয়ে ধরে, কিন্তু ঘটনা বুঝতে সক্ষম হয়ে গেলে রেগে গেল, হাত পা ছোড়াছড়ি করে, কিন্তু কোনো লাভ হয় না। রেগে গিয়ে হঠাৎ অদ্ভুত কাজ করে বসলো, জাঙ্কুকের টি শার্টের উপর দিয়ে কামড় বসালো বুকে। জাঙ্কুক ভুরু কুঁচকে নিল, ওকে কোলে নিয়ে চেয়ারে বসতে বসতে অসহায় কণ্ঠে বলল, আরও জোরে কামড়াতে হবে সুইটহার্ট, এতে কোনো ফিলিংস আসেনি। তে চোখ বড় বড় করে তাকিয়ে দাঁত কটমট করলো। জাঙ্কুক খাবার তুলে তের মুখের সামনে ধরলো, তে মুখ ঘুরিয়ে নিল। জাঙ্কুক বা হাতে মুখ চেপে ধরে মুখে খাবার দিয়ে দিল। তের পেটে ক্ষুধা, তাই বেশি জোর না করে খেয়ে নিল। খাবার শেষ, তেকে পানি খাইয়ে জাঙ্কুক হাত ধুয়ে বিছানায় বসতেই তে এক লাফে বসা ছেড়ে দাঁড়িয়ে গেল। এখানে কি করেন আপনি? যান পাশের রুমে। জাঙ্কুক এমন ভাবে তাকালো মনে হচ্ছে তে বিশাল বড় কোনো ভুল কথা বলছে। অবুঝ চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বিয়ের পর বর বউ আলাদা থাকে তুই দেখেছিস? হ্যাঁ, আপনি আমি ছিলাম, এত বছর পর আমার মনে হয় না বারবার আপনি এসব বলে খুব ভালো কাজ করছেন, বরং আমার বিরক্ত লাগছে। তে শক্ত কণ্ঠে এরূপ কথায় জাঙ্কুকের বুকের ভেতর রক্তক্ষরণ হলো, হৃদয়ে কাটার ন্যায় কিছু ফুটছে মনে হলো। আচ্ছা, ও তো ভালো ছিল না এমন তো নয়, লন্ডনেও নিজে ভালো ছিল, কষ্ট তার হয়েছে, শুধু পড়ালেখাটা শেষ করার জন্য এতদিন ওখানে পড়েছিল। সে জানতো তেকে মানাতে কষ্ট হবে, কিন্তু মেয়েটা কষ্ট পেতে পেতে পাথরে পরিণত হবে, সে সেটা ভাবেনি। তবে ভেঙে পড়লে চলবে না, মনকে বারবার বুঝিয়ে শক্ত করো, যে করেই হোক ভুল শুধরাতে হবে। ভুল একবার করে মানুষ বারবার নয়, আর
আর জাঙ্কুক ভুল একবার করেছে, বুঝতে পেরেছে। এখন সেটা ঠিক করে নেওয়ার জন্য যা যা করতে হয় তাই করবে। ইউ নো না সুইটহার্ট, আমি ভীষণ বাজে, আর বাজে মানুষ কখনো ভালো কিছু করে না। দেখে আর কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক ওকে কোলে তুলে নিল, বিছানায় ধপাস করে ফেলে দিয়ে বলে উঠল, হিসেব করলে বিয়ের পর এই প্রথম আমরা আজ একসাথে থাকবো। সেই মোতাবেক আজ আমাদের বাসর। ক্যান আই? নো, নেভার। কেউ কাউকে কথা সম্পূর্ণ করতে দিল না। জাঙ্কুক বিছানায় উঠে তীর হাত চেপে ধরে গলায় মুখ গুজে তীর ধস্তাধস্তি করতে গিয়ে শরীর এক বিন্দু নাড়াতে পারল না। শরীর আজ তার কথা মতো চলল না, তার সাথে বেইমানি করলো। নিস্তেজ হয়ে আসছে, শরীর জুড়ে চলছে নতুন এক অনুভূতির জোয়ার। কিন্তু সেই অনুভূতির দফা রফা করে দিয়ে গলায় নাক ঘষে জাঙ্কুক ফিসফিস করে বলল, আমার সুইটহার্ট, জোর জবরদস্তি করে তোমাকে নিজের করে পেতে চাই না। এমনটা করলে 6 বছর আগেই করতে পারতাম। ভালোবাসি, আর আমি জানি তুমি আমায় আমার চেয়েও বেশি ভালোবাসো। তোমার অভিমান আমার ভালোবাসার নিচে চাপা পড়তে বাধ্য হবে। সকালে নাস্তা শেষ করে তে সব গুছিয়ে রুমে আসছে, আর তখনই জাঙ্কুক কথাটা বলে উঠল, বাড়ি চল। তে ভাবলেশহীনভাবে জানালো, যাব না, আপনি যান। মেজাজ খারাপ হলো। তের হাত থেকে বইটা টেনে ফেলে দিল। ওকে কোলে তুলে রুম থেকে বেরিয়ে এসে নিমচিকে ডেকে বলল, ভাইয়া তুমি দরজা বন্ধ করে গেটে তালা মেরে চলে এসো, আমরা গাড়িতে অপেক্ষা করছি। নেন্সি যাবে না। অনেক জোরাজোরি করে জাঙ্কুক রাজি করালো। একা একটা মেয়েকে এত বড় বাড়িতে রেখে যাওয়া ঠিক হবে না। এদিকে তে লাগাতার হাত পা ছুড়োছুড়ি করে যাচ্ছে। জাঙ্কুক কোনো রকম এই খাতে গাড়ির লক খুলে তেকে ছুঁড়ে ফেলে দিল সিটে। ব্যথায় কপাল কুঁচকে সেভাবে পড়ে রইল তে। জাঙ্কুক ড্রাইভিং সিটে বসে দরজা ঠাস করে বন্ধ করে তেকে টেনে একদম নিজের কাছে নিয়ে এলো। দুজনের গরম নিঃশ্বাস দুজনের মুখের উপর আছড়ে পড়ছে। তোলপাড় কারোর বুকে কম হচ্ছে না। তবে তে নিজেকে ধাতস্থ করে ছাড়া পাওয়ার চেষ্টা করতেই জাঙ্কুক এবার চট করে নিজের ঠোঁটদ্বয় তীর ঠোঁটে চেপে ধরলো। প্রথমে রাগের সাথে স্পর্শ করলেও ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলো। তে ছোটাছুটি করে এক পর্যায়ে এসে নীরব হয়ে গেল, হারিয়ে গেল জাঙ্কুকের মাঝে। রাতে একে অপরের সাথে একদম লিপ্টে ছিল, কিন্তু সেখানে কোনো রকম স্পর্শ করেনি জাঙ্কুক। তেকে শুধু জড়িয়ে ধরেছিল। কিন্তু এর আগে অনেকবার তে জাঙ্কুকের এমন লাগামহীন স্পর্শ পেয়েছে। শরীর মস্তিষ্ক না চাইতো মন ওর সাথে বেইমানি করলো। জাঙ্কুক নিজের রাজত্ব চালালো বেশ কিছু সময় নিয়ে, ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলো। হঠাৎ বাইরে থেকে নেন্সির কণ্ঠ শোনা গেল। জাঙ্কুক নিজেকে স্বাভাবিক করে পেছনের দরজায় লক খুলে দিল। নেন্সি উঠে বসতে জাঙ্কুক একবার তীর দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। বাড়ি পৌঁছাতে বেলা প্রায় 11টা বাজলো। তীর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এরপর আর দর্শন ওর পাওয়া যায়নি। জাঙ্কুক নিজের রুমে এসে ফ্রেশ হয়ে কিছু সময় ঘুমালো। দুপুরে সবাই বাড়ি আসবে সেই অপেক্ষায় রইল। এর মধ্যে সবাই কম বেশি জেনে গিয়েছে কাল সারা রাত জাঙ্কুক তীরের সাথে গ্রামে ছিল। এতে অবশ্য জাঙ্কুকের কিছু আসে যায় না। তার বউ বিয়ে করেছে, একসাথে থাকবে স্বাভাবিক। এই ব্যাপারে সে কারো পরামর্শ চায় না। দুপুরে খাবার সময় নেন্সি ডাকতে এলো। জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে গেল। খাবার টেবিলে তখন সবাই বসে আছে, শুধু তে নেই। জাঙ্কুক কাজের লোককে ডাকলো, আদেশ করলো তার বউকে ডেকে নিয়ে আসার জন্য। সবাই অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে জাঙ্কুকের দিকে। একান্ত ছেলের কথায় রেগে গেল। যখন ইচ্ছা তাই করবে নাকি? মগের মুলুক পেয়েছে। নিজের ছেলে, তাতে কি? যা অন্যায় করেছে শাস্তি তো পেতেই হবে। কম কষ্ট দেয়নি মেয়েটাকে। তিনি নিজেও একটা সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু রেজিস্টার করে বিয়ে হয়নি, শুধু ইসলামী রীতিমতো বিয়ে হয়েছে আর লোকজন জানাজানি হয়নি, সুতরাং তালাকের ব্যবস্থা করে অন্য কোথাও বিয়ে দেবে মেয়েটাকে। নিজের ভাবনা ছেড়ে গম্ভীর সুরে বলে উঠল, এসব ফাটামি ছাড়ো। মেয়েটা নিজেকে অনেক কষ্টে সামলে এখান পর্যন্ত এসেছে। নিজের মা থেকে শুরু করে পরিবারের প্রতিটা সদস্য তো আর একটা ভুলের জন্য কম দুর্ব্যবহার করেনি। এখন অন্তত মেয়েটাকে রেহাই দাও। লাস্ট কথাটা তের মার দিকে তাকিয়ে বলল, বাবা সরি টু সে, ওর আমার থেকে রেহাই নেই। আমি আমার সম্পত্তি চাই, আর সেটা আজকেই। জাঙ্কুক, মাথা খারাপ হয়েছে তোমার? কি বলছো এসব? আমি আমার বউ চাই, এতে মাথা খারাপ হওয়ার কি দেখলে তোমরা? তুমি ভুলে যাচ্ছ তে সাইনুকে ভালোবাসে তুমি বলেছিলে, আর তুমি তো বিদেশ থেকে ফিরে ওকে ডিভোর্স দিবে।
এমনটাই জানিয়েছো আমাদের। আগে দিব বলেছি, এখন দিব না, সিম্পল। আমার মনে হয় এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তের মতামত। তে উপর থেকে দাঁড়িয়ে সব দেখছিল, অতঃপর অদ্ভুত হেসে বিড়বিড় করে বলল, আমার কিউট পিউট বাবাই মনের কথা বলেছে এতক্ষণে। সবাই দোতলার দিকে তাকিয়ে আছে। তে গুটি গুটি পায়ে নিচে নেমে এলো। জাঙ্কুকের মা স্নেহময় কণ্ঠে বলে উঠল, আম্মু একদম ভয় পাবে না, জোর করে কিছু মেনে নিতে হবে না, তোমার উপর আমরা কিছু জোর করে চাপিয়ে দিব না। আর তে তখন নিচের দিকে তাকিয়ে বেশ শান্ত কণ্ঠে জানালো, আমিও চাই আমাদের সম্পর্কটাকে আরো একবার সুযোগ দিতে। এখন প্রায় সন্ধ্যা, তুই ওই ছেলেটাকে ভালোবাসতি না, তাহলে সেদিন কেন বলেছিলে ওকে তোর ভালো লাগে? জাঙ্কুকের কথা শেষ হওয়ার আগে তে ওকে থামিয়ে দিয়ে বলে উঠল, ওয়েট ওয়েট, সেদিন আমি এটা বলতে চেয়েছিলাম ছেলেটাকে আমার প্রথম থেকে ভালো লাগে না, কিন্তু আপনি লাগে এটা শুনি এরপর কি কিছু বলতে দিয়েছিলেন আমায়? জাঙ্কুক ফ্যাল করে তের মুখের দিকে তাকিয়ে আছে। তে এক পলক তাকালো জাঙ্কুকের দিকে, তারপর ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে রুমের ভেতর থেকে জানালো, আপনি এখন যান, একটু পর সবাই চলে আসবে, আমাকে গোসল করতে হবে। জাঙ্কুক বিড়বিড় করলো, অতঃপর নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। সব ঝামেলা, সবার মতামত আর আলোচনা শেষ করতে করতে এতক্ষণ হলো। রেজিস্টার করে বিয়ে পড়ানোর জন্য সবাই রাজি হয়েছে। যেখানে তে নিজে চাইছে সম্পর্কটাকে আরও একটা সুযোগ দিতে, সেখানে তারা কেন বাধা দিবে? তাছাড়া এই বাড়ির প্রতিটা সদস্যই চায় এই দুজন মানুষ যেন এক হয়। লাল টকটকে বেনারসি শাড়ি, শরীরে মাথায় দোপাট্টা, হাতে মুঠো মুঠো চুড়ি, চোখ সুন্দর করে আর্ট করা। জাঙ্কুকের বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব করে। ডান হাত সেখানে চেপে ধরে অপলক দৃষ্টিতে বউয়ের মুখের দিকে তাকিয়ে আছে। বড়রা সবাই বর বউ রেজিস্ট্রি পেপারে সিগনেচার করার পর চলে যায়। জাঙ্কুক দরজা খোলা রেখে বুকে হাত চেপে ধরে এগিয়ে এসে তেকে উদ্দেশ্য করে বলে উঠল, বাসর কি এখানে করবো নাকি আমার রুমে যাবি? তে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল কিছু সময়। জাঙ্কুক বুঝতে পারছে না মেয়েটা এভাবে কেন তাকিয়ে আছে, তবে বেশি কিছু ভাবার প্রয়োজন মনে করে না। এখন সবচেয়ে প্রয়োজন বউ নিয়ে নিজের রুমে যাওয়া। জাঙ্কুক হঠাৎ থেকে কোলে তুলে নিল। তে গলা জড়িয়ে ধরে ঝুলে রইল। জাঙ্কুক সোজা নিজের রুমে চলে গেল, কোনো দিক তাকালো না। লিভিং রুমে বসা প্রায় অনেকে দোতলার দিকে তাকিয়ে রইল, সেদিকে বিন্দু পরিমাণও নজর দিল না জাঙ্কুক। রুমে এসে বউকে কোলে নিয়ে সোফায় বসলো। বাইরে তখন নেন্সি দাঁড়িয়ে। জাঙ্কুক রুম থেকে ডেকে বলল, ভাইয়া দরজাটা বন্ধ করে দাও। নেন্সি তাই করলো, দরজা বাইরে থেকে লক করে দিয়ে চলে গেল। এদিকে তে গায়ের সব গহনা এক একটা করে খুলে পাশের টেবিলে রাখছে। জাঙ্কুক ভুরু কুঁচকে নিল, আবার মনে মনে ভাবলো হয়তো হাঁসফাঁস লাগছে তাই হয়তো খুলে নিচ্ছে। তাছাড়া ছবি তোলাও শেষ, তাই এসব পরে থেকেও লাভ নেই। কিন্তু জাঙ্কুকের ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে তে দোপাট্টা ফেলে শাড়ির আঁচলে হাত রাখতেই জাঙ্কুক চমকালো। নিজের হাতে তের হাত চেপে ধরে অবাক চোখে তাকালো ওর দিকে। তে ভাবলেশহীনভাবে বলে উঠল, বাধা কেন দিচ্ছেন? আপনার তো প্রতিদিন নারী সঙ্গ ছাড়া চলে না। আমি তো আর পরনারী নয়, আপনার বিয়ে করা বউ। জাস্ট সেটাতে কি বলছো নিজে জানো? মাথা ঠিক আছে তোমার? জাঙ্কুকের ধমকে চুপ করে গেল তে। জাঙ্কুক ওকে ঠাস করে কোল থেকে নামিয়ে পাশে বসিয়ে গাল চেপে ধরে। রাগে পুরো মুখ লাল হয়ে গিয়েছে। তে ব্যথা পাচ্ছে, কিন্তু তাও জাঙ্কুককে এভাবে রেগে যেতে দেখে ভালো লাগলো। জাঙ্কুকের হাতের উপর থেকে হাত নামিয়ে জাঙ্কুকের বুকের উপর দুই হাতে রাখলো। জাঙ্কুক বোধহয় সম্মতি ফিরে পেল এতে। তৎক্ষণাৎ বউকে ছেড়ে দিল। তের হাত দুটো নিজের পিঠের উপর রেখে শক্ত করে জড়িয়ে ধরলো। তে মুখ গুজে রইল বুকে। জাঙ্কুক ওর ঘাড়ের কাছে কাঁধে কামড় দিল। তে শুধু হিসকি তুলল, আর কিচ্ছুটি বলল না। জাঙ্কুক বুঝতে পারে তে কান্না করছে, তবে কান্নাটা যে দুঃখে নয় সেটা ঠিক বুঝতে পারল। জাঙ্কুক মুখে নোনতা স্বাদ পেতে ছেড়ে দিল কামড়ে ধরে রাখা স্থান। দু হাতে তের মুখটা আদলে নিয়ে বাঁকা এসে বলে উঠল, আই নো ভুল করেছি আমি, কিন্তু এতে আমার বিন্দু মাত্র অনুশোচনা নেই। না আমি তোর কাছে ক্ষমা চাইব, না তোকে নিজের থেকে আলাদা হতে দিব। জানিস তো ভিলেন আমি, প্রেমিক নয় যে নিজের করা ভুলের জন্য দূরে সরে গিয়ে নিজেকে কষ্ট দেব, বরং তোকে জোর করে হলেও হাসিল করে নেব।
কারণ আমি ভিলেন। সো গেট রেডি মাই সুইটহার্ট। সব তো আর আপনার মর্জিতে হবে না মিস্টার জিওন জাংকুক, মিসেস জিওনের কথা মানতে হবে। তে সোফা ছেড়ে দাঁড়িয়ে কথাটা বলে উঠল। তে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গহনা সব সেটার উপর রাখলো। জাংকুক এসে তের পিছনে দাঁড়ালো, দু হাত তের কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে মৃদু স্বরে বলল ওকে। তে মৃদু কেঁপে উঠল। জাংকুক টের পেল, আরো কিছুটা দৃঢ় করলো হাতের বাঁধন, তবে তে ছাড়িয়ে নিল নিজেকে। ঘুরে দাঁড়িয়ে জাংকুকের দিকে বলে উঠল, যান ঘুমিয়ে পড়ুন, আজ আমাদের বাসর রাত সুইটহার্ট। বাসর করব 1 মাস পর, বিয়ে করেছি 6 বছর আগে। এটা আপনার সমস্যা, আমার নয়। জাংকুক কিছু ভেবে তের কথা মতো তাই করলো। গায়ে শেরওয়ানি খুলে টি শার্ট ট্রাউজার পরে ওয়াশরুম থেকে এসে শুয়ে পড়লো। তে নিজেও ফ্রেশ হয়ে কুর্তি পরে এলো, অতঃপর মাঝে একটা কোলবালিশ রেখে শুয়ে পড়লো। জাংকুক ঠিক তের বরাবর ও পাশের চেয়ারে বসে আছে। বেচারার মুখ একদম শুকিয়ে গেছে এই কয়দিনে। বউ তাকে খুব করে জব্দ করছে, কাছে ঘেঁষে না, আর না জাংকুককে ঘেঁষতে দেয়। অবশ্য জাংকুক চাইলে দূরত্বের তাদের মাঝে আসবে না, কিন্তু শুধু দেহের দূরত্ব মেটালে তো হবে না, বউয়ের মনের দূরত্ব মিটমাট করতে হবে। বউয়ের অভিমান কিছুতেই যে পড়ছে না। এই যে সেদিন ঘুরতে নিয়ে গেল, 3 দিন শপিং এ নিয়ে গেল, রোজ অফিস থেকে ফেরার সময় মেয়েটার পছন্দের সব নিয়ে আসে, কিন্তু তাও যেন বউটা একটু নরম হচ্ছে না। অবশ্য রোজ যে একটা করে ফুল আনছে সেটা ঠিকই গ্রহণ করছে। আজকাল মনে হয় জাংকুক অনেক বড় কোনো পাপী। সত্যি সে পাপী। সে মেয়েটার সামান্য কিছু দিনের করা ইগনোর মানতে পারছে না। বুকের ভিতর তীব্র থেকে তীব্র যন্ত্রণা অনুভব করে। সেখানে মেয়েটা এত বছর কি করে বেঁচে ছিল, এতগুলো মানুষের অবহেলা নিয়ে। আরো ভয়ঙ্কর শাস্তি তার প্রাপ্য, কিন্তু মন মানে না, বুকে তার চাই। অপরাধ করেছে অনুতপ্ত সে, এর চেয়ে বড় কিছু আর কি হতে পারে। জাংকুক খাবার নাড়াচাড়া করতে করতে তের দিকে ফেল করে তাকিয়ে আছে। ছেলের এমন ভোতা মুখ দেখে মায়া হলো। ছেলে যে বউয়ের দ্বারের কাছেও ঘেঁষতে পারে না সেটা ঠিক বুঝতে পারলো। রাত তখন খুব গভীর, শক্ত অলিঙ্গনের স্পর্শে ঘুম ছুটে গেল তের। চোখ পিটপিট করে খুলতে চেয়েও খুলতে পারলো না। জাংকুক ধীরে ধীরে কম্বলের নিচে ঢুকে তেকে টেনে নিজের বাহু বন্ধনীতে করলো আর শক্ত করে চেপে ধরলো। তে কেঁপে উঠছে বারবার। জাংকুক সেটা টের পাচ্ছে। জাংকুক নিজেকে কন্ট্রোল করতে পারছে না। অন্তরে থাকা এই রমণীর শরীরের প্রতিটা ভাঁজ ছুঁয়ে দেওয়ার ইচ্ছে দিন দিন তীব্র থেকে তীব্র হচ্ছে, কিন্তু মেয়েটার শর্ত যেন শেষ হচ্ছে না। বিয়ের দিন রাতে শর্ত দিয়েছে এক রুমে থাকবে, বেড শেয়ার করবে, সব কিছু হবে, শুধু তাদের মাঝে কোনো ফিজিক্যাল রিলেশন হবে না। জাংকুক প্রথমে মানতে নারাজ হলো। তে এমনভাবে জাংকুকের ভালোবাসায় আঙুল তুলেছিল যে নিজের ভালোবাসা প্রমাণের জন্য হলেও জাংকুক ওর থেকে দূরে থেকেছে। কিন্তু আর কত, আজ 1 মাসের বেশি হতে চলল। মেয়েটা কেন সময়টাকে এভাবে অবহেলা করছে? একটা ভুল তাদের জীবন থেকে 6-6টা বছর কেড়ে নিল, তাহলে এখন কেন আবার এমন করছে মেয়েটা? এতে করে জীবনের সুন্দর মুহূর্ত হারিয়ে যাচ্ছে। কবে শেষ হবে দুজনের মাঝে এই রেষারেষি? জাংকুক তেকে ছেড়ে দিল। পাশ ফিরে শুয়ে পড়তেই তে খেপে উঠল। কম্বল সরিয়ে ঠাস করে জাংকুকের বুকের উপর শুয়ে তে বলল, আমি আপনার মতো না, ভুল করেছেন। এই 1 মাসে যা পেয়েছেন ভবিষ্যতে আর কখনো ভুল বুঝবেন না, আমার বিশ্বাস। আর যদি করেন তবে সেদিন আপনি আমার। তে বাকি কথা শেষ করতে পারলো না। এক ছটকায় বউকে নিচের নিচে ফেলে 2 হাতে বিছানায় চেপে ধরে ঠোঁট আঁকড়ে ধরলো। তে আসম্মিক আক্রমণে হকচকিয়ে গেল। চোখ জোড়া বড় বড় করে জাংকুকের দিকে তাকিয়ে রইল, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। লজ্জায় ভালো লাগায় সব মিলিয়ে চোখ বন্ধ হয়ে এলো। জাংকুক নিজের কাজে মগ্ন। বউয়ের সর্বাঙ্গ জুড়ে নিজের ঠোঁটের স্পর্শ দিতে ব্যস্ত। শরীর জুড়ে ভালোবাসার মানুষটার স্পর্শে চোখের কিনারা বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ে তের। প্রথম স্পর্শে দুজনের শরীর জুড়ে যেমন দারুণ ভালো লাগা ছুঁয়ে গেল, নিজেদের সবচেয়ে সুখী মনে হলো। সেই সাথে নতুন এক অনুভূতির সাথে পরিচিত হলো। ভালোবাসার অনুভূতি দুজনেই আগে অনুভব করলো, এই অনুভব এই প্রথম অনুভব। জাংকুক নিজের এত দিনের জমিয়ে রাখা ভালোবাসা সবটা উজাড় করে বউকে ভালোবাসলো। সর্বাঙ্গে নিজের চিহ্ন দিয়ে চিহ্নিত করলো।
না সে বউকে দূরে যেতে দিবে, না বউ যেতে চাইলে বউকে দূরে থাকতে দিবে। জাংকুক বউয়ের চুল মুছে দিচ্ছে। তে গুটিসুটি মেরে বসে আছে ড্রেসিং টেবিলের সামনে একটা টুলে। জাংকুক তাকিয়ে আছে আয়নায় বউয়ের লজ্জা মাখা মুখের দিকে। কি অদ্ভুত ব্যাপার, কিছুদিন আগে অবধি মেয়েটা কি পরিমাণ গলাবাজি করতো, কি তেজ নিয়ে না কথা বলতো, অথচ আজ কেমন স্বামীর সংস্পর্শে এসে নরম তুলা হয়ে গিয়েছে। নারীর মন কোমল, যতই রাগী হয় এর একটু ভালোবাসা পেলে গড়ে যায়। এটা যেন তারই প্রমাণ। তের গায়ে একটা ল্যাভেন্ডার কালার লেডিস শার্ট, যার অর্ধেকটা চুলের পানিতে ভিজে গিয়েছে। জাংকুক টাওয়াল রেখে কাভার থেকে একটা নাইটি নিয়ে এলো। তে ফ্যাল করে তাকিয়ে আছে। এগুলো জাংকুক বিয়ের পরদিনই তেকে নিয়ে শপিংয়ে গিয়েছিল, তখনই এনেছিল, কিন্তু তে সেগুলো ছুঁয়েও দেখেনি। এতদিন যাবৎ সেগুলো কাবার্ডের এক কোণে পড়েছিল। জাংকুক শার্টের বোতামে হাত রাখতেই তে চমকে উঠল। রিল্যাক্স সুইটহার্ট, আমি এতটাও বাজে নির্দয় নই। জাংকুক এক এক করে সবটা বোতাম খুলতেই তে ঝড়ের বেগে জড়িয়ে ধরল জাংকুককে। বুকে মুখ গুজে দিল, নিজেকে আড়াল করে নিল। জাংকুক ঘর কাঁপিয়ে হেসে উঠল, দু হাতে পিঠ রেখে আরো একটু মিশিয়ে নিল নিজের শরীরের সঙ্গে। তে জোরে জোরে শ্বাস টানে। জাংকুক মুচকি হেসে বলল, সুইটি দেখি ছাড়ো, ড্রেস চেঞ্জ করতে হবে। তে কিছুতেই ছাড়লো না। রাত বাজে 4টে, তার উপর একটু আগে শাওয়ার নিয়েছে। এখন আবার ভেজা কাপড় নিয়ে থাকলে ঠান্ডা তো লাগবেই কনফার্ম। অগত্যা বাধ্য হয়ে এভাবে রেখে জাংকুক ওকে ড্রেস পরালো। শার্ট আর টাওয়াল নিয়ে বেলকনিতে মেলে দিয়ে এসে টুল থেকে কোলে তুলে নিয়ে বিছানায় বসালো বউকে। মেয়েটার মুখ কেমন মলিন দেখাচ্ছে। দু হাতে তের মুখটা উঁচু করে কপালে উষ্ঠ ছুঁয়ে জিজ্ঞাসা করলো, ক্ষুধা পেয়েছে? তে মাথা নাড়ালো। জাংকুক বুঝতে পারছে মেয়েটা বেশ কাবু হয়েছে তার হাতে। হালকা কিছু খাইয়ে ঔষধও দিতে হবে। তাই চটকে বউকে শুয়ে গায়ে কম্বল জড়িয়ে দিয়ে বলল, একদম নড়বে না, 10 মিনিটে আসছি আমি। জাংকুক চলে গেল। তে চোখ বন্ধ করলো। শরীরটা ভীষণ দুর্বল, শরীরে ব্যথায় ঘুম এলো না। চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে কখনো যে চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে টেরই পায়নি। হঠাৎ চোখে কোমল কিছুর স্পর্শে চমকে উঠল। পিট করে তাকাতে জাংকুককে নজরে এলো, কেমন অপরাধী ন্যায় তাকিয়ে আছে। তে হঠাৎ পেট মুচড়ে হাসি পেল। ফিক করে হাসতে গিয়ে ব্যথাতুর শব্দ করতেই জাংকুক বিচলিত হলো। শোয়া থেকে উঠিয়ে বসালো। তেকে খাবার খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিল। তারপর নিজেও সবকিছু গুছিয়ে লাইট অফ করে বউকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। কিছুদিন পর আসতে আর জাংকুক লন্ডন যাচ্ছে। তে বারবার বলেছে, আমি অত দূর যাব না, আপনি চলে যান। সবাই বিস্ফোরিত নয়নে তাকালো তের দিকে। এমন নয় সে আগে কখনো দূরে গিয়ে থাকেনি। জাংকুক বিদেশ যাওয়ার পর ওর বেশিরভাগ সময় গ্রামে কেটেছে, তবে সেটা খুব বেশি দিন গিয়ে থাকতে হতো না, আসতো যেত। বাড়িতে সবাই কত আদর করত, কিন্তু সব যেন তের অসহ্য লাগতো। তার কারণ একটাই, জাংকুক ভাই বিদেশে, নিজের পরিবার পরিজন ছেড়ে ভালোবাসা আদর যত্ন কিছুই পাচ্ছে না। সেখানে বাড়িতে বসে সে কি আরাম-আয়েশ করতো? লন্ডন যেতে অনস্টপ ফ্লাইটে দীর্ঘ 21 ঘন্টা জার্নি করে জাংকুকের নানা জানের নিজস্ব বাড়িতে পৌঁছালো। আসার পর কেয়ারটেকার মহিলা তেকে জাংকুকের বিশাল কক্ষ দেখিয়ে দিয়েছে। দুপুরে খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিল তে। কত সময় ঘুমলো জানা নেই তের। জাংকুকের ডাকে ঘুম ভাঙে ওর। ধীরে সুস্থে চোখ খুলে উঠতেই বসতেই খালি গায়ে জাংকুককে ওর পাশে বসে থাকতে দেখলো। চুল থেকে পানি পড়ছে। তের গালে জাংকুকের সদ্য শাওয়ার নেওয়া হাত জোড়া রাখলো। মুখ এগিয়ে কপালে উষ্ঠ ছুঁয়ে বলল, ফ্রেশ হয়ে এসো, নানা জান ডেকে পাঠিয়েছে। তে মাথা নেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে দুজনে রেডি হয়ে নিচে চলে গেল। লিভিং রুমে বসে সবাই আড্ডা দিল খাবার শেষে। রাত বাজে 12:30। জাংকুক রুমে এলো। তে অনেক আগে হাই তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। চোখে ঘুম নেই হয়তো দিনে ঘুমানোর ফলে। দোতলায় আসতেই জাংকুক কোথা থেকে এসে ওকে ছট করে কোলে তুলে নিল। জাংকুক ওকে নিয়ে এসে বিছানায় ফেলে দরজা বন্ধ করে দিল। গায়ের গেঞ্জি খুলে ছুঁড়ে ফেলে দিল। বিছানায় এসে তের দেহখানা আগলে নিতে নিতে বলল, কখন থেকে অপেক্ষা করছি, শুধু নানা ভাইয়ের গল্পের জন্য আসতে পারছিলাম না। তের ঘুম পালিয়ে গেল। মানুষটা বড্ড জ্বালাচ্ছে, কিন্তু তের এসব জ্বালাতন ভালোই লাগে। মানুষটা কাছে আসলে কেন জানি
মুখ ফুটে না করতে পারে না। পুরুষটার প্রতিটা স্পর্শে নতুন করে অনুভব করে, ঘায়েল হয় প্রেমিক পুরুষের গভীর স্পর্শে। ঠিক প্রথম দিনের মতোই অনুভূতি, ভালো লাগা কাজ করে। তে আর জাংকুক গ্রামের বাড়িতে চলে আসে। এর মেন কারণ হচ্ছে ন্যান্সির বিয়ে ঠিক হয় তের ভাইয়ের সাথে। জাংকুক রুমে এসে দেখলো তে সব ড্রেস বিছানায় ছড়িয়ে নিয়ে বসে আছে। আমার জান কি ড্রেস সিলেক্ট করতে পারছে না? একদম ন্যাকামি করবেন না, দূরে যান। ড্রেস কোনটা পরবো বলুন তো? শাড়ি। আচ্ছা আপনি অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। তে একটা সাদা আর গোলাপি রঙের শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে। জাংকুক বাধা দেয়, বউয়ের হাত টেনে ধরে বউয়ের ঘাড়ে চুমু খায়। তে মুচড়ায় কিন্তু লাভ হয় না। উহু, আবার কি? জাংকুকের হাত থেকে কোনো রকম নিজেকে ছাড়িয়ে নিয়ে জিজ্ঞাসা করলো। জাংকুক তের গালে হাত রেখে চোখে চোখ রেখে জানালো, আমি পরাতে চাই শাড়ি। তের কান গরম হয়ে আসে। মানুষটা কেমন লাগামহীন হচ্ছে ইদানিং। এই 2 বছরে কম জ্বালায়নি তেকে। একসাথে শাওয়ার নেওয়া, যখন তখন জড়িয়ে ধরে ঠোঁট স্পর্শ করা, পুরুষটার পাগলামি যেন দিন দিন বাড়ছে। তে বার কয়েক না করে কোনো লাভ হলো না। অগত্যা বাধ্য হয়ে তে জাংকুকের আবদারে সাড়া দিল। তে শাড়ির সব প্রয়োজনীয় জিনিস পরে আসার পর জাংকুক বউয়ের শাড়ি পরাতে শুরু করে দিল। তের শরীর ইদানিংটা ভালো লাগছে না, খাবার খায় না, কিছু বললে সবার সাথে কেমন রেগে কথা বলে, আবার কখনো কখনো নিজে সেদে সেদে নিজেই কথা বলে, আবার কতক্ষণ হাসে তো আবার মন মরা হয়ে রুমে বসে থাকে। জাংকুকের আশেপাশে ঘেসে না, কি এক জ্বালা। আর রাতে বার কয়েক উঠে ওয়াশরুমে যায়, আবার ঘুমায় না। জাংকুক কিছু জিজ্ঞাসা করলে জবাব দেয় না, নিজের মন মতো থাকে। এই তো সকালে জাংকুক কত জোর করলো ওর সাথে ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু কিছুতেই গেল না। বাধ্য হয়ে নিজে ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল, কিন্তু ভুলবশত ফোন ফেলে গিয়েছে বাড়িতে। সেটার জন্য ফিরে এসে দেখলো তে খাবার টেবিল ছেড়ে দৌড়ে কিচেনের সামনে বেসিনে গেল। জাংকুক প্রথমে অবাক হয়, পরে দ্রুত পায়ে তের কাছে যেতে দেখতে পায় তে বমি করছে। রান্নাঘরে তখন শুধু দুজন বুয়া। জাংকুক ওর চোখে মুখে পানি দিতে সাহায্য করলো, পিছন থেকে চুলগুলো কুচিয়ে তারপর খোপা বেঁধে দিল। তে জাংকুককে ঠেলে সরিয়ে দেয়। জাংকুক অবাক হয়, মেয়েটার হয়েছেটা কি, এমন কেন করছে, কিছুই বুঝতে পারছে না। তে পড়ে যেতে নিলে জাংকুক ধরতে গেলে ঝটকা মেরে সরে গেল। রাতে জাংকুক রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। তে ফোনে কার্টুন দেখছিল। জাংকুক তের কাছ থেকে ফোনটা কেড়ে নিল, বাম দিকের সামনের সোফা সেটা উল্টো করে ছুঁড়ে ফেলে। পরপর তের গাল চেপে ধরে নিজের ঠোঁট দ্বারা তের ঠোঁট চেপে ধরলো। ঘটনা এত দ্রুত ঘটলো তে কিছু বুঝে উঠতে পারলো না। রেগে যাওয়ার আগে শরীর কেমন করলো, গা গলিয়ে মনে হলো এই বুঝি জাংকুকের উপর বমি করে দিবে। জাংকুকের হাতটা ঢিলে হতে তে জোর খাটিয়ে সহজে জাংকুকের থেকে ছাড়িয়ে নিল নিজেকে। মুখ চেপে এক দৌড়ে ওয়াশরুমের দিকে যেতেই জাংকুক রেগে গেল। কতটা বেয়াদব তাকে ইগনোর করে, এখন একটু ছুঁয়ে দিতেই দূরে চলে গেল। এতটা বিরক্তের কারণ হয়েছে সে এখন রেগে পেছন পেছন নিচে গিয়েও তেকে বমি করতে দেখে অস্থির হলো। বিচলিত হয়ে তেকে পরিষ্কার করতে সাহায্য করলো। জাংকুক মনে মনে কিছু একটা ভেবে বলে উঠল, তুমি গত মাসে অসুস্থ হওনি, আমার মনে আছে। এই তুমি মেডিসিন নিয়েছো ঠিক মতো? ভুলে গিয়েছিলাম, কাল থেকে পাক্কা নেব। শুয়ে থাকো এখন, 10 মিনিটের মধ্যে আমি ফিরে আসছি। জাংকুক কিছুক্ষণ পর ফিরে এসে জিজ্ঞাসা করলো, ঘুমিয়ে পড়েছো তে? কি এটা? জাংকুক উত্তর দিল না। তের হাতে প্যাকেটটা দিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য ইশারা করে শুধু, যাও নিজে গিয়ে চেক করে নাও। কিছুক্ষণ পর তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। এটা কখন হলো বলুন তো, গাধা একটা আমি। তে জাংকুকের হাতে ওই যন্ত্রটা ধরিয়ে দিয়ে বলে উঠল। জাংকুক চুপ করে রইল। জাংকুকের পিঠের দিকে তাকিয়ে পুরো কুসকে বলে উঠল, কি ব্যাপার, ওভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনি? আপনার ভালো লাগেনি গিফট? জাংকুক বউকে কোলে তুলে নিল ঝড়ের বেগে। বার কয়েক চক্কর কাটালো পুরো রুম জুড়ে, খুশিতে যেন পাগল হয়েছে। তে জাংকুকের গলা জড়িয়ে ধরে হেসে যাচ্ছে। জাংকুক হাঁপিয়ে গেল, বউকে কোলে নিয়ে সোফায় বসলো। খুশিতে গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারলো না, কণ্ঠ কাঁপছে, তবুও কাঁপা কাঁপা গলায় বলে উঠল, বেস্ট গিফট ফর এভার সুইটহার্ট। বাবা হওয়ার অনুভূতি জাস্ট ওয়াও। জাংকুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,
কণ্ঠ কাঁপছে পুরুষটার। তে চুপ করে রইল। নিজের অস্তিত্ব ভালোবাসার মানুষটার মাঝে বেড়ে উঠছে, ভাবলেই আনন্দে মন পুলকিত হচ্ছে। কজন পায় নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে, পেয়ে বা কজন নিজের করে রাখতে পারে। জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে মনে মনে বলল, এভাবে আগলে রাখবো আমৃত্যু, পাশে থাকবো, ভালোবেসে যাবো জান আমার।